ওকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা মুখলেসুর রহমান মুকিব ভাইয়ের সাথে কথা বলবো আমাদের আজকের বিষয় রিসার্চ ইনস্টিটিউট নিয়ে। আমাদের প্রশ্নগুলো পর্যায়ক্রমে আমরা ভাইকে করব, ভাই ইনশাল্লাহ আমাদের প্রশ্নের উত্তর দিবেন। আমার অনার্স প্রায় শেষ পর্যায়ে, রিসার্চ ইনস্টিটিউটের জন্য কিভাবে পড়াশোনার প্রস্তুতি নিব? আচ্ছা, অনার্স যাদের শেষ পর্যায়ে তাদের জন্য আমার একটা পরামর্শ হচ্ছে এখন থেকে শুরু করতে হবে, কারণ অনার্স শেষ করে কিন্তু আমরা চাকরির জন্য প্রস্তুতি শুরু করি। সেক্ষেত্রে আমাদের রিসার্চ ইনস্টিটিউশনের জন্য সবচেয়ে বড় বিষয়গুলো হচ্ছে যে বিশেষ করে অনার্স ফাইনাল ইয়ারের দিকে যে সাবজেক্টগুলো আছে, এই সাবজেক্টগুলো বিশেষ করে জেনেটিক্স, প্লান্ট প্যাথোলজি, বায়োটেকনোলজি যারা পড়ে, এই বিষয়গুলো কিন্তু বেশি কাভার হয় বিশেষ করে রিসার্চ ইনস্টিটিউশনের জবের ক্ষেত্রে। আর এখন থেকে একটা মেন্টাল থাকা লাগবে যে অনার্সের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে শিটগুলো আছে এগুলো আমরা কালেক্ট করে রাখবো। এগুলো থেকে আমাদের কোর যেসব এগ্রিকালচারাল ইনফরমেশন সেগুলো কিন্তু আমাদের কালেক্ট করে রাখতে হবে। এবং আমরা চেষ্টা করব যে জেনেটিক্স, প্লান্ট ব্রিডিং এর এই যে টপিকসগুলো আছে এটার যে একদম সর্বোচ্চ যে ইনফরমেশনগুলো, মানে এক কথায় টেকনিক্যাল যে তথ্যগুলো আছে, ডেফিনেশনগুলো আছে, এগুলো ভালো করে মুখস্থ করে ফেলতে, কারণ এগুলো সবচেয়ে বেশি আসে কিন্তু চাকরির পরীক্ষায়। আমাদের পরবর্তী কোশ্চেন, কোন বিষয়গুলোকে বেশি জোর দিয়ে পড়তে হবে? আচ্ছা, আমাদের কিন্তু আসলে সব সাবজেক্ট কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু অতটা গুরুত্বপূর্ণ না। আমাদের স্পেশালি যদি আমি বলি, আমাদের জেনেটিক্স অ্যান্ড প্লান্ট ব্রিডিংটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ব্রিডিং রিলেটেড যত টেকনিক্যাল টার্মিনোলজি আছে এগুলো খুব বেশি বেশি আসে, এবং এগুলো কিন্তু আমাদের ডেফিনেশন আকারে আসে, 1 নম্বরের জন্য আসে। দেখা গেল যে আপনাকে জিজ্ঞেস করলো ইনব্রিডিং ডিপ্রেশন কি, বা হ্যাটেরোসিস কি, বা F2-তে কত পার্সেন্ট হ্যাটেরোজাইগাস, এরকম ছোট ছোট কোশ্চেন আসে, 1 নম্বরের প্রশ্ন থাকে। তো এর বাইরে, জেনেটিক্সের বাইরে আমি স্টুডেন্টদেরকে বলি বায়োটেকনোলজি আমরা অনেকেই পড়ি না অনার্সে, কিন্তু তারপরে যেন বায়োটেকনোলজি একটু ভালো করে দেখে রাখে টার্মগুলো, যেমন মলিকুলার ব্রিডিং কি বা মার্কার কি, দু একটা মার্কারের নাম বলুন, এরকম, কারণ আমাদের অ্যাপ্লাইড সায়েন্সে কিন্তু এগুলো কিন্তু বারে বারে আসে। আর এর বাইরে আমাদের অবশ্যই প্লান্ট প্যাথোলজিতে বিভিন্ন রোগের নাম, কজাল অর্গানিজম, আর হচ্ছে ইনসেক্টের ক্ষেত্রে মানে অ্যান্টোমোলজির ক্ষেত্রে বিভিন্ন রকম পোকামাকড়ের নাম, এদের সাইন্টিফিক নেম, এদের মোড অফ অ্যাকশন, বিভিন্ন রকম ইনসেকটিসাইডের নাম। এর বাইরে সয়েল সায়েন্স, অ্যাগ্রোনমি, এগুলো বেশি কভার করতে হবে। তবে খুব বেশি প্রশ্ন আসে না অ্যাগ্রো ফরেস্ট্রি, তারপর হচ্ছে যেমন এনভায়রনমেন্টাল সায়েন্স কিন্তু আমাদের নাই যদিও, কিন্তু এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে কিন্তু কিছু কিছু প্রশ্ন আসে। যেমন ক্রপ বোটানি থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তবে কিছু প্রশ্ন ক্রপ বোটানি থেকে হয়, যেমন গ্লাইকোলাইসিস কি, বা কত অণু পাইরুভেট উৎপন্ন হচ্ছে, ফটোফসফোরাইলেশন কি, অক্সিডেটিভ ধাপগুলো কি কি, এরকম আমাদের কিছু সাবজেক্ট আছে যেগুলো আমাদের, যদি এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো প্রিভিয়াস 5 ইয়ার্সের যদি কোশ্চেনগুলো আমরা স্টাডি করতে পারি, তাহলেই দেখা যাবে কিছু সাবজেক্টে সবসময় জোর দেওয়া হয় আর কিছু সাবজেক্ট কিন্তু সবসময় অ্যাভয়েড করা হয়। যেগুলো জোর দেওয়া হয় ওগুলো একটু বেশি বেশি পড়তে হবে। রিসার্চের জন্য সর্বোচ্চ চেষ্টা করলে কি নিশ্চিত চাকরি পাওয়া যাবে? এই প্রশ্নটা আমাকে অনেকেই করে, কিন্তু অ্যাকচুয়ালি অনেকেরই ইন্টারেস্ট থাকে। আসলে আমাদের দেশের রিসার্চ ইনস্টিটিউশনগুলোতে খুবই ছোট ছোট সার্কুলার হয়, তো 20টা 30টা এতগুলো পদে সার্কুলার হয়। তো দেখা যায় যে আমাদের প্রায় এগ্রিকালচারে প্রতি বছর যারা গ্রাজুয়েট বের হয় সাধারণত 4000 থেকে 5000 পরীক্ষার্থী একটা পরীক্ষা অ্যাটেন্ড করে। তো এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করতে গেলে যেটা বড় সমস্যা হয়, মাত্র 20টা পদের জন্য আসলে এত পরীক্ষার্থী পরীক্ষা দেয়, তখন দেখা যায় যে ম্যাক্সিমামেরই বাকিদের চাকরি হয় না। এক বছরে হয়তো বা 100 লোক নেয়, কিন্তু বাকিদের তাহলে কোথায় হয়? এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করে রাখবো, আমাদের দেশে এগ্রিকালচারে যারা পড়ে রিসার্চে একদম 100% চাকরি যতই পড়াশোনা করুক হবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে তাদেরকে এটার পাশাপাশি ব্যাংকের জন্য কিংবা বিসিএস এর জন্য এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে রাখতে হবে। সব রিসার্চ ইনস্টিটিউটে কি প্রশ্নের ধরন একই রকম থাকে? মোটামুটি এখন সর্বশেষ যে ধরনটা ছিল, লাস্ট পরীক্ষাগুলো একই রকম ছিল, তবে পরীক্ষা রিসেন্ট যেটা হচ্ছে যে 1 নম্বরের জন্য একটা করে প্রশ্ন হয়, এবং সেটা খুবই শর্ট প্রশ্ন, মানে দেখা যাচ্ছে যে 60 নম্বরের প্রশ্ন হয়, রিটেন প্রশ্ন, সেখানে এক সিঙ্গেল মানে ওয়ার্ডে অ্যান্সার করে ফেলা যায়, একটা ডেফিনেশন আসতে পারে। তবে অনেক সময় বিএডিসি, যদিও রিসার্চ অর্গানাইজেশন না, বিএডিসিতে একটু আলাদা প্রশ্ন হয়। তবে পাঠ গবেষণায় পাঠ রিলেটেড কিছু প্রশ্ন, এক্সক্লুসিভ প্রশ্ন থাকে, এবং পাঠ গবেষণায় কিন্তু টেক্সটাইল থেকে প্রশ্ন হয়, মানে আমাদের যারা টেক্সটাইলের স্টুডেন্ট তারা এবং এগ্রিকালচার স্টুডেন্ট দুইটা থেকেই আসতে পারে। দেখা গেল গম গবেষণা ইনস্টিটিউট, সেখানে গম রিলেটেড প্রশ্ন বেশি থাকবে। পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে দেখা যাচ্ছে যে মিউটেশন কি, তারপরে কী ধরনের মিউটেশন হয়, বা জেনেটিক্যাল বা ব্রিডিং রিলেটেড টার্মিনোলজি বেশি আসে। এবং বাড়ি, বিনা, এই রিলেটেড অর্গানাইজেশনগুলোতে কিন্তু ম্যাক্সিমাম কাজ হচ্ছে ব্রিডিং রিলেটেড। অতএব এখানে প্রশ্নগুলো ব্রিডিং রিলেটেড বা জেনেটিক্স রিলেটেড প্রশ্নগুলো বেশি হয়।
আমার মতো সবার একটা কোশ্চেন হচ্ছে যে আমার তো জিপিএ তেমন ভালো নয়, আমার কি জব হবে? আচ্ছা, জিপিএর ব্যাপারটা আসলে খুব বেশি না, কারণ জিপিএর কারণে খুব বেশি নাম্বার ভেরিয়েশন হয় না। অনার্স মার্কস এসএসসি এবং ইন্টারমিডিয়েটে কিন্তু মোরলেস সবার রেজাল্ট ভালোই থাকে। আর অনার্সে গিয়ে যায় দেখা যায় যে একটু ভেরিয়েশন হয়। আমাদের 60 নাম্বার হচ্ছে রিটেন, আর বাইরে কিন্তু 24 নাম্বার হচ্ছে এসএসসি, ইন্টারমিডিয়েট আর অনার্সের রেজাল্টের যোগফল। তো দেখা যাচ্ছে এই 24-এর মধ্যে ম্যাক্সিমামেরই 20, 21, 22 এরকমই থাকে। অতএব এখানে 1 বা 2 নাম্বার কম বা বেশি হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু মেজরিটা হচ্ছে রিটেনে। রিটেনে ভালো করলে অবশ্যই ভালো করার সুযোগ আছে। কি কি বই পড়তে হবে এই ক্ষেত্রে? এটা খুবই জটিল একটা প্রশ্ন। আমি তো আসলে যেহেতু আমি নিজে এগ্রি ক্যারিয়ার বইটা লিখেছি, আমি আমার মতো করে গুছিয়ে লিখেছি। এগ্রি ক্যারিয়ার বইটা রিসার্চের জন্য পারফেক্ট। এগ্রি ক্যারিয়ার বইতে মোটামুটি সব তথ্যই ছোট করে দেওয়া আছে। তবে সবাইকে আমি বলবো যে যদি খুব এক্সক্লুসিভলি কেউ প্রিপারেশন নিতে চায়, তাহলে এগ্রি ক্যারিয়ারের পাশাপাশি অনার্সের যে শিটগুলো আছে সেগুলো যদি তারা সংরক্ষণ করে, পাশাপাশি কিছু বই আছে বিভিন্ন ইনস্টিটিউশনের, তাদের নিজস্ব লিফলেট আছে, বুকলেট আছে, এগুলো কিন্তু তাদের ওয়েবসাইটে পাওয়া যায়। যেমন যেমন যদি বলি ধান গবেষণা ইনস্টিটিউটে আধুনিক ধানের চাষ বইটা আছে। এরকম বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা তাদেরও নিজস্ব বই আছে। কৃষি গবেষণা ইনস্টিটিউটে কৃষি পর্যায়ে, চাষি পর্যায়ে প্রযুক্তি হস্তান্তর, এই জাতীয় অনেকগুলো বই আছে। তো এই বইগুলো যদি তারা ভালো করে দেখে রাখে, এই বইগুলো থেকে অনেক প্রশ্ন কমন পড়ে। এবং লেটেস্ট যে টেকনোলজিগুলো আছে, লেটেস্ট যে ভ্যারাইটিগুলো আছে, এটা কিন্তু আমাদের চাকরির পরীক্ষায় কিন্তু আসে। দেখা যাচ্ছে যে কোনো বইতে নাই, কিন্তু গত 1-2 বছর ধরে বিভিন্ন জায়গায় কথা হচ্ছে। যেমন রিসেন্টলি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এলএলপি, লাইন লোগো পার্চিং, এগুলো নিয়ে কিন্তু খুব কথা হয়। স্যালাইনিটি টলারেন্ট একটা ভ্যারাইটির নাম, যেগুলো আমাদের রিসেন্ট এগ্রিকালচারে হয়তো বা বইতেও নাই, কিন্তু আমাদের বইতে আমরা অনেক পড়িনি। এগুলো কিন্তু আমাদের ফ্রিকুয়েন্টলি আসে। আমরা যে বইগুলো পড়ি এগুলোতে তো অনেক তথ্য দেয়া থাকে, কি পড়বো আর কি পড়বো না, কি বাদ দিব, এ বিষয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, আমার স্টুডেন্টদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা টার্মিনোলজিকে বেশি প্রাধান্য দিব। আমাদের যত টার্মিনোলজি আছে, যদি ওভারঅল A to Z এগ্রিকালচার টার্মিনোলজিগুলো আমরা দেখে ফেলতে পারি, তাহলে আমাদের ম্যাক্সিমাম কাভারেজ হয়ে যাবে। আর এর বাইরে কিন্তু আমি বরাবরই কিন্তু বলছি যে যে পরীক্ষা দিতে যাচ্ছি সেই ডিপার্টমেন্টের A to Z জেনে যাওয়া। মানে ওই ডিপার্টমেন্ট যদি ব্রিডিং রিলেটেড হয়, তাহলে ব্রিডিং রিলেটেড যত কিছু আছে, ভ্যারাইটি রিলেটেড যত কিছু আছে, তারপর হচ্ছে যে আমাদের কমন এগ্রিকালচারাল যে টার্মগুলো আছে, যেমন সিড কি, সিডের ডেফিনেশন কি, সিডের আর্কিটেকচার কি, সিড কি ভায়াবিলিটি কি, স্ট্রাকচার কি, সয়েল রিলেটেড যত সয়েলের রিসেন্ট ইস্যু যেগুলো আছে, যে প্রবলেম সয়েল কোনগুলো, তারপর সয়েলের ক্ষেত্রে কোন সয়েলগুলোতে ভালো হয়, নিউট্রিয়েন্ট রিলেটেড ইনফরমেশন। এক কথায় এগ্রিকালচারের বেসিক নলেজ ভালো না হলে রিসার্চের চাকরি পাওয়া আসলে একটু কঠিন। আমাদের যে রিসার্চ ইনস্টিটিউটগুলো আছে এগুলোতে প্রশ্ন কারা করেন আর কারাই বা খাতা দেখেন? আচ্ছা, রিসার্চ ইনস্টিটিউশনে প্রশ্ন করার জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই কৃষি মন্ত্রণালয় এবং তার ওই ডিপার্টমেন্টের যারা ডিরেক্টর বা ডিজি লেভেলে যারা আছে তাদের একটা প্রশ্নপত্র কমিটি থাকে। সেক্ষেত্রে আমি সবাইকে একটা জিনিস বলে রাখবো, আপনারা কিন্তু দেখবেন, যেমন ধরেন আজকে যদি বিএআরআই ওয়েবসাইটে দেখেন, সেখানে ডিজির নাম আছে, ডিজির কিন্তু একটা প্রোফাইল আছে। সেই ডিজি প্রোফাইল দেখা যাচ্ছে সে হয়তো বা অ্যান্টোমোলজিস্ট। তার মানে হচ্ছে যদি পরীক্ষা হয়, সে হয়তো বা অ্যান্টোমোলজি থেকে কোশ্চেন কিন্তু বেশি করবে। আবার তার আন্ডারে 2 বা 3 জন ডিরেক্টর আছে। দেখা গেল ডিরেক্টর কেউ হচ্ছে রিসার্চ রিলেটেড, কেউ হয়তো স্ট্যাটিস্টিক্স থেকে পড়াশোনা করে আসা। দেখা গেল যে স্ট্যাটিস্টিক্সের যদি কোনো ব্যাকগ্রাউন্ডের যদি কেউ ডিজি থাকে, যেমন সর্বশেষ শাহজাহান স্যার নামে ব্রিতে একজন ডিজি ছিল, তিনি কিন্তু প্রচুর প্রশ্ন করতেন। মানে অন্ততপক্ষে প্রত্যেকটা পরীক্ষায় 4-5টা প্রশ্ন থাকতো স্ট্যাটিস্টিক্স রিলেটেড, যেমন এক্সপেরিমেন্ট কি, ডিজাইন অফ এক্সপেরিমেন্ট কি, বা আমাদের ভেরিয়েন্স কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এরকম প্রশ্ন থাকতো। কিন্তু আমাদের এই পরীক্ষাগুলোতে কাট মার্ক কত করে থাকে? এটা ডিপেন্ড করে পরীক্ষার প্রশ্নটা কতটা ইজি হয় বা প্রশ্নটা কতটা ইয়ে হয়। সাধারণত আমাদের যে পরিমাণ ক্যান্ডিডেট থাকে তার 5 গুণ টিকানো হয়। দেখা গেল যে যে পরিমাণ পোস্ট থাকে, দেখা গেল আমাদের 30টা পোস্টে সার্কুলার হলো, আমাদের 30টা পোস্ট 30 গুণন 5 মানে 150 বা 160-70 এতজন টিকানো হবে। তো এটা ডিপেন্ড করে কতটা পোস্ট আমাদের আছে, তার ইয়েতে কতগুলো আসে। এরকমও দেখা গেছে বিনার একটা পরীক্ষায় 60 নাম্বারের মধ্যে 22 পেয়ে টিকেছিল, কারণ প্রশ্নটার প্যাটার্ন অনেক কঠিন ছিল। আবার বাড়ির রিসেন্ট একটা পরীক্ষায় 60-এর মধ্যে 45 পেয়েও টিকে নাই, কারণ হচ্ছে যে সর্বনিম্ন কাটমার্ক ছিল 47 নাম্বার ছিল কাটমার্ক। সো এটা আসলে ডিপেন্ড করে পরীক্ষা টু পরীক্ষা। কোন বিষয়ে মাস্টার্স করলে রিসার্চের চাকরির সুযোগ বেশি থাকে? এটা অবশ্য সবার জন্য না, তবে ইউজুয়ালি আমাদের জেনেটিক্সে প্লান্ট ব্রিডিং, প্লান্ট প্যাথোলজি, অ্যাগ্রোনমি, সয়েল সায়েন্স, তারপর হচ্ছে এই সাবজেক্টগুলোকে একটু তারা প্রিফার করে। বাট এটা এমন না যে আমি এগ্রোফরেস্ট্রিতে মাস্টার্স করেছি বা এনভায়রনমেন্টাল সায়েন্সে মাস্টার্স করেছি আমার জব হবে না, এরকম না। ম্যাক্সিমাম বিষয়টা ডিপেন্ড করে আমাদের পরীক্ষার নাম্বারের উপর।
আমার সর্বশেষ প্রশ্ন আপনার জন্য, রিসার্চের চাকরির ফ্যাসিলিটি কেমন? রিসার্চের চাকরির ফ্যাসিলিটিটা অনেক ভালো। এগ্রিকালচারিস্টদের জন্য রিসার্চ হচ্ছে সবচেয়ে পারফেক্ট জায়গা। এখানে কিন্তু যদি কেউ জবে জয়েন করে তাহলে কিন্তু তার, যেমন আমাদের অনেকের কিন্তু হায়ার স্টাডি করে বিদেশে যাওয়ার ইচ্ছা থাকে, তো এখানে যারা জব করে তারা কিন্তু জবে ঢুকে জবের বেতন নিয়ে মানে স্যালারি নিয়ে তারা কিন্তু পরবর্তীতে সরকারিভাবেই হায়ার স্টাডিজে বিদেশে যেতে পারে। এটা কিন্তু সরকারি তাকে সেই বা প্রতিষ্ঠানই তাকে সেই সুযোগটা দিবে। পাশাপাশি রিসার্চ ইনস্টিটিউশন জবগুলো কিন্তু গ্রিন জব, মানে যেমন যদি আপনাদেরকে বলি যে বাড়ি বিনা এসবের স্টেশনে যদি যান আপনি, গিয়ে দেখবেন যে সেখানে একদম গ্রিন, চারপাশে ফল গাছ এবং চাকরিটা অনেক রিল্যাক্স। স্পেশালি মেয়েদের জন্য কিন্তু এটা অবশ্যই রিল্যাক্স, কারণ হচ্ছে যে এখানে কাজটা হচ্ছে ওরকম পাবলিক অ্যাফেয়ার্স নাই, মানে ব্যাংকে যেরকম পাবলিক অ্যাফেয়ার্স আসতেছে, কাস্টমার দ্বারা রয়েছে, আপনাকে অনেক করতে হচ্ছে, মানে সময় দিতে হচ্ছে, বা আপনি আপনার টাইমটা অ্যাডজাস্ট করতে পারেন। আপনি এই রিসার্চের জবের ক্ষেত্রে এখানেও পরিশ্রম আছে, যারা ক্যারিয়ার ওরিয়েন্টেড বা ভালো রিসার্চ করতে চায়, বিশ্বব্যাপী নানান রকম রিসার্চ আছে সেইগুলোর সাথে কানেক্টেড থাকতে চায়, তাকেও পরিশ্রম করতে হয়, বাট এটা তার নিজের মতো করে করতে পারে। চাইলে সে বাসায় গিয়েও স্টাডি করতে পারে। তারপরও এখানে একেবারে ধরা বাঁধা যে একেবারে প্রচুর পরিশ্রম সেটা কিন্তু নাই। সেক্ষেত্রে রিসার্চ ইনস্টিটিউশনের জবটা পারফেক্ট জব এগ্রিকালচারিস্টদের জন্য, খুবই ভালো একটা জব। ধন্যবাদ ভাইয়া অতি গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। ধন্যবাদ এগ্রি ক্যারিয়ারের সব রিডারদেরকে। আমি আশা করব আপনারা সবাই ভিডিওটা দেখবেন এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভবিষ্যতে আপনাদেরকে এই জাতীয় অনেক ভিডিও আপনাদেরকে দিব। ধন্যবাদ।